দর্শক, এবার আমরা রাজনৈতিক সরকারের সামনে থাকা অর্থনীতির চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা জানি যে আগামী হয়তো আর কিছুদিনের মধ্যেই নতুন সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে। নতুন সরকারের সামনে বেশ কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জও পড়বে। আপনার কাছে কি মনে হয় নতুন সরকার এসে প্রথম এবং প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি হতে পারে? প্রথমেই স্টার নিউজ এবং তার দর্শকদের আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা একটা ক্রান্তি লগ্নে এই নতুন গণতান্ত্রিক যাত্রা আবার শুরু করতে যাচ্ছি। সরকার যারা গঠন করবে, জাতির আস্থা নিয়ে তাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আমাদের কাছে এমন কোনো ম্যাজিক জাদুর কাঠি নাই যে রাতারাতি কোনো পরিবর্তন হবে। তবে কি করলে পরিবর্তন হবে সেটা অর্থনীতিবিদ যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের কাছে এটা পরিষ্কার, অজানা কিছু নয়। আমাদের প্রথমেই যেটা দরকার হবে সেটা হচ্ছে জনগণের সামনে সে আস্থাটা তুলে ধরা যে আমরা যা জানি করতে হবে সেটা আমরা করছি কি না। এগুলো যদি আমরা যথার্থভাবে করি, যেমন ব্যাংকিং খাতে ধস নেমেছে সেটা ঠিক করা, ঋণ খেলাপি যে সমস্ত ব্যাংকেরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খারাপ অবস্থায় আছে সেগুলোর ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হবে যে কোনো রোগীকে চিকিৎসা করতে গেলে যেমন ব্লিডিং হলে বন্ধ করতে হয় আগে, সে ব্লিডিংটা আগে বন্ধ করতে হবে। অর্থাৎ যে জিনিসগুলো এখন এমন অবস্থায় আছে এর চেয়ে খারাপ যেন না হয়, যাতে করে সরকার পর্যাপ্ত সময় পায় এই সময়গুলোতে নিজেকে গুছিয়ে নেওয়া, যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছে সেগুলো যথার্থভাবে বাস্তবায়ন করা। অন্তর্বর্তী সরকারও তো কিছুটা সংস্কারের কার্যক্রম শুরু করেছিল। হ্যাঁ, অবশ্যই শুরু করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই ভূমিকাটা যথাসময়ে পালন না করত তাহলে তো আমরা এই অবস্থা পর্যন্ত পৌঁছতে পারতাম না। হ্যাঁ, সংস্কারের অনেক কিছু এখনও সমাপ্ত হয়নি, বরং এটাও একটা আশা ছিল যে একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের আবার ফিরে আসা দরকার, যে কারণে অর্থনৈতিক প্রেক্ষাপটে যেমন বিনিয়োগের স্বল্পতা, অনেকেরই অনীহা, মানে লোকালি এবং এক্সটার্নালি, এই জিনিসগুলো তারা সবসময় একটা স্টেবল বা নিশ্চিত পরিবেশে তারা এগুলো করতে চায় যখন তাদের কনফিডেন্স থাকে। আমরা আশা করব যে এমন সমস্ত দক্ষ, যোগ্য, অভিজ্ঞ লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে, যেমন অর্থ মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, যারা এই বিষয়গুলো ভিতর থেকে এবং বাইরে এই বিষয়গুলোকে দক্ষতার সঙ্গে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন এবং প্রয়োজনীয় যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো নেবেন। যদি নেওয়া হয়, আমরা যে ধরনের সমর্থন দেখতে পাচ্ছি বর্তমান নির্বাচিত সরকারের প্রতি, বিশেষ করে বাইরে থেকে, এটার ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আশা করা যায় যে একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এটা আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং যেই ট্র্যাকে আমাদের চলার কথা বাংলাদেশ আবার ইনশাল্লাহ সেই ট্র্যাকে চলে আসবে। আচ্ছা, একটি বিষয় জানতে চাই যে নতুন সরকার এসেই তো হয়তো যে পে স্কেল ঘোষণা হয়েছে সেটা বাস্তবায়নের দিকে তারা হয়তো যাবে। সেখানে তো একটি বড় অঙ্কের টাকা প্রতি বছর, আমরা যতটুকু জানতে পেরেছি, 1 লাখ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সরকারের। এই নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে নতুন সরকারকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কিনা, কিংবা এর প্রভাবে বাজারে যে মুদ্রাস্ফীতির কথা আমরা বলি সেখানে আসলে নেতিবাচক কোনো প্রভাবের আশঙ্কা আপনি করছেন কিনা? এই সম্ভাবনাগুলো অবশ্যই রয়েছে। তার কারণ হচ্ছে যে আমার ধারণা মতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই বিষয়টা এই পর্যায়ে রেখে যাওয়াটা সঠিক হয়েছে কিনা সেটা অবশ্যই মূল্যায়নের বিষয়। কারণ এখন নির্বাচিত সরকারকে এটা এমনভাবে ডিল করতে হচ্ছে অ্যাজ ইফ যে সরকার অলরেডি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে, এখন শুধু বাস্তবায়নের বিষয়। এখানে অবশ্যই একটা বড় ধাক্কা এজন্য পড়বে যে আমাদের অলরেডি রাজস্ব ঘাটতি আছে এবং সেই ঘাটতিকে সামলে রেখে আরও প্রায় 1 লাখ যদি 4 কোটি মানুষ এটাকে যদি বাস্তবায়ন করা হয় তাহলে অবশ্যই সেই ঘাটতিটা অনেক বেড়ে যাবে। সুতরাং একটা বিষয় যেটা মনে করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের দুর্নীতির কারণে যে সমস্ত সম্পদ অপচয় হতো, আমাদের যে করগুলো যেগুলো আসলে রাজস্ব হিসাবে আসার কথা, যেগুলো কর ইভেশন বা কর অ্যাভয়েডেন্সের কারণে এগুলো আনা সম্ভব হয় নাই, এই সমস্ত ক্ষেত্রে যদি শক্তিশালীভাবে এই জিনিসগুলো সাজানো হয় তাহলে একটা পর্যায়ে গিয়ে হয়তো সরকারের পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু আপাত দৃষ্টিতে অঙ্কটা মেলানো একটু মুশকিল।
আচ্ছা, বিনিয়োগের ক্ষেত্রে আপনি বলছিলেন যে বিনিয়োগের আস্থার জায়গাটা তৈরি হওয়ার জন্য সময় লাগবে, নতুন সরকার এসে এমন দৃশ্যমান কিছু দেখাতে হবে যেখানে বিনিয়োগটা আসবে। আপনি কেমন প্রত্যাশা করছেন নতুন সরকার আসার পরে? আমাদের দেশের মধ্যে বিনিয়োগত কিছুটা স্থবিরতা চলে এসেছে, একই সঙ্গে আমরা বৈদেশিক বিনিয়োগ কিংবা দেশের বাইরে থেকে যে বিনিয়োগগুলো, সেখানেও আমরা একটা স্থবিরতা দেখছি। আপনি কেমন প্রত্যাশা করছেন নতুন সরকারে? প্রথম কথা হচ্ছে যে জনগণের প্রত্যাশা তো অনেক। আমরা যারা অর্থনীতিবিদ হিসাবে অর্থনীতির প্রতি পর্যবেক্ষণ রাখি, নজর রাখি যে কি হচ্ছে না হচ্ছে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে সঠিক যদি স্টেপগুলো নেওয়া হয় এবং সমন্বিতভাবে এবং প্রায়োরিটি অনুযায়ী সব কিছু একসঙ্গে সংস্কার করা বা ঠিক করার মতো অবস্থা নেই। এবং কর্মসংস্থানের বিষয়টা এটা কোনো ম্যাজিক না, এটা হঠাৎ করেই কাল পরবর্তী সপ্তাহে বা কয়েক মাসের মধ্যে এগুলো হবে তা না। কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের যে জিনিসগুলো দরকার, একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আমাদের মধ্যপ্রাচ্যের যে মানে শ্রমিক রপ্তানির যে একটা বাজার আছে, সে বাজারটা আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের বিভিন্ন সার্টিফিকেট রিলেটেড যে সমস্ত অসঙ্গতিগুলো আছে, তারা কনফিডেন্স হারিয়ে ফেলেছে। এবং আমাদের যারা শ্রমজীবীরা বাইরে যায়, শ্রমিকরা, তাদের দক্ষতা নেই, তাদের বিভিন্নভাবে তারা অদক্ষ শ্রমিক হিসাবে যায়। এগুলো অবশ্যই দীর্ঘমেয়াদে সঠিক স্টেপগুলো নিলে অ্যাড্রেস করা সম্ভব। এবং বাংলাদেশ শুধু মধ্যপ্রাচ্যে নয়, আরও অনেক দেশেই দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারে। কিন্তু বাংলাদেশের সত্যিকার চ্যালেঞ্জ এটা হওয়া উচিত না যে আমাদের মানুষরা বাইরে গিয়ে কাজ করবে। আমাদের সত্যিকার চ্যালেঞ্জ এবং অ্যাসপিরেশন এটাই হওয়া উচিত যে আমরা ভিতর থেকে অর্থনীতিকে এমনভাবে সাজাতে পারবো, এমনভাবে গড়ে তুলতে পারবো, এখানে কর্মসংস্থান হবে। এবং শুধু দেশের মধ্যে থেকেই মানুষ তারা জব পাবে না, কর্মসংস্থান হবে না, বাইরে যারা গেছে তারাও একসময় ফিরে আসবে যে বাংলাদেশের মধ্যে সেরকম অবস্থা তৈরি হবে। এটা সম্ভব যদি আমরা সেই ধরনের স্টেপ নিয়ে কাজ করি। তবে ইমিডিয়েট কোনো রেজাল্ট, আমাদের যেহেতু জাদুর কোনো কাঠি নাই, এগুলো একটু অতি তাড়াতাড়ি যদি আমরা আশা করি তাহলে হয়তো আশাহত হতে পারে। আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, কর্মসংস্থানের জন্য তো অনেক বেশি বিনিয়োগ জরুরি এই মুহূর্তে বাংলাদেশে। সেক্ষেত্রে আপনি এমন কোনো আশঙ্কা দেখেন কিনা যে অতিরিক্ত বিনিয়োগের জন্য আমাদের যে মূল্যস্ফীতি, সেটা লাগামহীন হয়ে যাওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা? মূল্যস্ফীতির ব্যাপারটা আমাদের বোঝা দরকার যে আমরা কিন্তু অনেক দিন ধরে এই 8-9-এর নিচে আমরা মূল্যস্ফীতি নামাতে পারি নাই। এটা কিন্তু একটা কাঠামোগত সমস্যা। এখানে যেমন আমরা কিন্তু অর্থনীতিবিদ হিসাবে আমাদের যে মনিটারি পলিসি আছে, এটা আমাদের মধ্যে প্রচুর যোগ্য লোক আছে, বাংলাদেশ ব্যাংক যথেষ্ট যোগ্য এ সমস্ত ব্যাপারে যথার্থ নীতি করতে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে আমাদের আসল যে সমস্যা হলো মুদ্রাস্ফীতি, এটা শুধু যে আমাদের মানি সাপ্লাই বেড়ে গেছে বা বহির্বিশ্বে যে ডলারের বা মুদ্রা বাজারে যে সমস্ত সংকট হচ্ছে সেগুলো না। আমাদের মুদ্রাস্ফীতির একটা কাঠামোগত দিক আছে, সেটা হচ্ছে যে আমাদের যেভাবে প্রাইস ফরমেশনটা হয়, এটা ডোমেস্টিক্যালি বিভিন্ন সিন্ডিকেট চোক পয়েন্টগুলো আছে, যেগুলোর কারণে সাধারণ মানুষ বিশেষ করে তারা আসলে এই মুদ্রাস্ফীতির যে শিকারটা হয়, এটা সম্ভবত যে সরকার প্রকাশিত যে পরিসংখ্যান, এটা কতটুকু অ্যাকিউরেটলি ক্যাপচার করে এ বিষয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। আমরা যেই 8-9% এগুলোর যে পরিসংখ্যানটা দেই, মানুষ যেভাবে বাজারে দেখে সাধারণ মানুষ, তাদের অভিজ্ঞতাটা কিন্তু এই 8-9%-এর না। তারপরেও আমি যেটা মনে করি যে মুদ্রাস্ফীতিও অবশ্যই কন্ট্রোলে আসা সম্ভব, কিন্তু এটা শুধু বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব না, এটা সরকারিভাবে সমন্বিতভাবে যে সমস্ত বিষয়গুলো ইন্টারভেনশন করলে এই জিনিসগুলো গুছিয়ে আসবে, সেখানে আসলে ওই জায়গাতে ইন্টারভিন করা হবে কি না আমার যতদূর ধারণা, বিশেষ করে সংস্কারের পক্ষে জনগণ ভোট দিয়েছে এবং যেরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার আসছে, জনগণের এটা ম্যান্ডেট হিসেবে তাদের গ্রহণ করা উচিত এবং বলিষ্ঠ যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, আমরা আশা করব যে সেই বলিষ্ঠ সিদ্ধান্তগুলো যেন নেওয়া হয়, যাতে এই যে ব্লিডিংয়ের কথা বললাম সেগুলো বন্ধ হয়ে নতুন করে আমরা আবার সুস্থ। তার মানে স্যার আপনি বলছেন শুধুমাত্র মনিটারি পলিসি দিয়ে আসলে এই ধরনের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। একই সঙ্গে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, নতুন সরকার আসার পরে তার সামনে প্রথম রমজান পড়ছে, রমজানে বাজার অস্থিরতা আমরা প্রতি বছরই দেখতে পাই। এই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকার কি করতে পারে এবং আপনার পরামর্শ কি থাকবে? রমজান মাসে আমরা সবসময় একটা দেখি, যেটা আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, প্রায় 43 বছর, এই সমস্ত জায়গায় রমজানের সময় মানুষ আসে দেখে যে বিজনেস কমিউনিটি তারা মানুষকে আরও একটু স্বস্তির মধ্যে দেখতে চায় এবং সেখানে তো মানে দাম বেড়ে যাওয়া, মুদ্রাস্ফীতি হওয়া, এগুলো ওই সময়টা হওয়ার কথা না। আমাদের দেশে এটা উল্টা।
আমাদের দেশে একদিকে যেমন আমাদের সবারই ধর্মপরায়ণতা আছে, সংবেদনশীলতা আছে, কিন্তু দেখা যায় যে আমরা বিভিন্ন সময় যখন দেখি যে মানুষ বেশ চাপের মধ্যে আছে বা তাদের ডিমান্ডটা বেড়ে গেছে, ওই সময় আমরা এক্সপ্লয়েট করার চেষ্টা করি। এটা একটা কালচারের বিষয় আছে, এটা একটা ধর্মেরও বিষয় আছে। আমাদের মসজিদে উপচে পড়া ভিড়, মানে প্রচুর মানুষের দাঁড়িয়ে আছে, আলখাল্লা আছে, সব কিছু ইসলামী মনে হয়, কিন্তু দেখা যায় যে ব্যবসার সময় তারা ঠিকই মানুষকে কিভাবে চাপের মধ্যে ফেলা যায়, তাদের পাশে দাঁড়ানো, এই অনুভূতিগুলো আমাদের মধ্যে থাকে না। আমাদের মধ্যে সেই কালচারাল একটা রেভলিউশন হওয়ার দরকার, যে মানসিকভাবে বা আমাদের নীতি নৈতিকতার দিক থেকে আমরা যেভাবে অনেক বিপর্যস্ত অবস্থায় আছি, এটার উত্তরণ সম্ভব যদি একেবারে উপর থেকে আমাদের সেই মডেল দেখানো হয় যে আসলে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, এবং এই জিনিসগুলো আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরাও আশা করছি সেই প্রতিশ্রুতি কিংবা রমজানের মধ্যে বাস্তবায়িত হোক যারা ইনশাআল্লাহ, ব্যবসায়ী এবং রয়েছেন এটাই হবে অত্যন্ত মোক্ষম সময় দেখানোর জন্য যে আসলে আমরা যে প্রতিশ্রুতিগুলো রমজান দিয়েছি কতটুকু আসলে আমরা সঠিকভাবে পালন করব এবং কতটুকু ঈমান এখানে অর্জন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিও দেশে সময় দেওয়ার জন্য। আপনাদেরও সবাইকে এবং দর্শক, দেশে অর্থনীতি এবং বাজার ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ওমর ফারুকের সঙ্গে।